হ্যাঁ, আমি তোমাদেরকে আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করতেছি সেটা হচ্ছে ম্যাথ। হ্যাঁ, এবং এখন ম্যাথের আমরা বলেছিলাম শুরু থেকেই যে আমাদের যখন রেগুলার ক্লাস শুরু হবে তখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকুলাস নিয়ে। কি মাহমুদ? ঠিক আছে, তো ক্যালকুলাসের আমরা যে চ্যাপ্টারটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে লিমিট নিয়ে। তো আমি তোমাদেরকে প্রথমে আগে এই চ্যাপ্টারে যে সূত্রগুলো লাগবে অঙ্ক করার জন্য সেই সূত্রগুলো দিব, আর নেক্সট ক্লাসে সেগুলো প্রমাণ শিখাবো এবং অঙ্ক করাবো। আজকেও কিছু অঙ্ক করাবো আর আজকে বেসিক পড়াবো। আজকে মূল ক্লাস হচ্ছে ফুল বেসিক টাইপের, আগামী ক্লাসও বেসিক হবে। তো আমি আবারও একটু বলি, আমাদের ম্যাথ ক্লাসের যেই লেকচারগুলো হবে এই লেকচারটা অবশ্যই যে বেসিকটা দিব সেই বেসিকটা তোমরা নোট করতে হবে। ম্যাথের নোটটা মানে কি, তুমি আগে বেসিক নোট করবা, বেসিকের পরে গিয়ে এই শীট যেটা দিয়েছি আমি তোমাদেরকে, এই শীটের সব কয়টা অঙ্ক তোমার নোট খাতায় থাকতে হবে। আমি প্রত্যেকটা অঙ্ক এট লিস্ট একই নিয়মের দুই তিনটা অঙ্ক বা যেটা কঠিন মনে করবা সেটাকে তুমি নোট করবা, বা অঙ্কের সবগুলোই করবা, কারণ অঙ্কে সবই লাগবে। ঠিক আছে, নোট অবশ্যই চাই, কিন্তু নোটটা স্টার্ট করবা যখন বেসিক শেষ করবো, কারণ তাহলে খাতার মধ্যে বেসিক অঙ্ক মিক্স করে বলে সুন্দর লাগবে না। সব সময় একটা চ্যাপ্টারের শুরুতে থাকবে তোমার বেসিক, যা যা বেসিক জ্ঞান থাকা দরকার সবগুলো বেসিক থাকতে হবে, যাতে করে পরীক্ষার আগে তুমি বেসিকটা খুব সহজে পেয়ে যাও। ওকে, আর আমি এ টু জেড আমি তোমাদেরকে লিখা, যেহেতু লাস্ট ব্যাচ তোমাদের তো প্যারা নেই, সো সুন্দর করে নোট করা দেব, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। একদম সুন্দর করে দুইটার ব্যাচ আমি নোট করা দিছি, আর বাকিগুলোতে পারি না, একটু তাড়াহুড়ো হয়েছে, আর এই যে তোমাদেরকে নোট করা দেব। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে স্টার্ট করতেছি সেটা হচ্ছে লিমিট। লিমিটের সার্বিকভাবে যে কয়টা সূত্র লিমিটের লাগবে, ত্রিকোণমিতিটা তো আছেই, সেই সূত্রগুলো আমি আগে লিখে দিচ্ছি। এগুলো প্রত্যেকটা প্রমাণ তোমরা 100% আমার কাছ থেকে পাবা, একটা একটা করে আমি শিখাবো, টেনশন করার কিছু নাই। তো আমি আগে সূত্রগুলো লিখে দেই, তোমরা তুলে ফেলো। তোমরা নিচে নিচে লেখো, আমি দুইটা ভাগে লিখতেছি আর কি। ফার্স্টে এটা লিখো, আর আমি লেখার সাথে সাথে যেন শেষ হয়ে যায়। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওটা তো টাইম সেট আমি করতে পারিনি, ওই তো তোমার সাথে কথা বললাম না, টাইম তো সেট আপ দেওয়া হয়নি। আচ্ছা ভাইয়া, বাসায় গেলে, আমি তো এখন ক্লাস নিচ্ছি, তো বাসায় গেলে মেসেজ করে তো আমাকে। ওই তো ওইটা নিয়ে একটু কথা বলতে হবে আর কি, দেখি। আর কোচিং এ আইসা কথা বললে, ওই দিন তো আর কেউ আসেই, খালি ইয়ামনি আসছে, তোমরা আসলেই কথা বলতে পারতাম। আচ্ছা ভাই, ক্লাস শেষ করে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ আমি আছি, কোচিং এ আছি কালকে 3টা।
বাইরের মানে কি মাইনাস ডট 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 হুম তিনের পরে 4 কোথায় হেডিং আমার পাশে স্যার জি একটু জুম করে দিব এটা করো এইগুলোই হচ্ছে আমাদের লিমিটেড চ্যাপ্টার করার জন্য প্রয়োজনীয় সূত্রাবলী আর ওগুলো হচ্ছে ধারা ওগুলো আমার এই চ্যাপ্টারে লাগবে বাট এগুলো আমি এই সবগুলা সূত্রের প্রমাণ শিখাবো এই চ্যাপ্টারে আর এটা আসলে আমাদের অন্তরীকরণে ম্যাকলরিনের উপপাদ্য স্বীকার করে আমরা ম্যাক্সিমাম সলভ করতে পারবো আর উপপাদ্য ভাই কার ম্যাকলরিন তোদের ক্লাসটা ভিডিও হয়তো অবাঞ্ছিত কথা না বললে শুনতে পাবো আচ্ছা স্যার ওটা কি বলতাম x tends to 0 এগুলো নিয়ে কথা বলবো একটু পরে এটাই তো শিখবার ওইটা কি n a to the power n minus 1 স্যার এটা কি l plus x না 1 plus x 5 নম্বরে 1 plus x স্যার লিমিটে l কি ছোট বা বড় যে কোনোটা দেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে স্যার মুসলাম
ওকে ওকে সাত নম্বর ই করবে ই ই এরপর কমা সবার তোলা হয়েছে ওকে ফাইন তো স্যার এই সূত্রগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন আর ওই পাশের সূত্রগুলো মুখস্থ করবেন তবে আমাদের এই চ্যাপ্টারে অঙ্কের জন্য এগুলো লাগবে এই সূত্রগুলোই শেষ না এই চ্যাপ্টারের এই সূত্রই ঠিক আছে আর ত্রিকোণমিতি তো সব জায়গাতেই লাগবে সেটা অন্য জিনিস সেটা তো এটা ত্রিকোণমিতি লাগবে ত্রিকোণমিতি তো লাগবেই পরে না দেখো না কি লেখা এগুলো এগুলাই মানে ত্রিকোণমিতি লাগবে ত্রিকোণমিতি ছাড়া তুমি কোথাও পা দিতে পারবে না সো ওটা ম্যান্ডেটরি লাইফের জন্য সূত্রগুলো বইরে শোনাবেন না হ্যাঁ বইরে শোনাবেন না আচ্ছা ঠিক আছে তন্ময় যেহেতু রিকোয়েস্ট করছে এটা আমি তোমাদেরকে কিভাবে জিজ্ঞেস করব আমি বলবো তন্ময় লিমিট x টেন্ডস টু 0 হলে sin x বাই x এটার মান কত তখন তুমি বলবা হ্যাঁ 1 x টেন্ডস টু 0 হ্যাঁ টেন্ডস মানে নির্দেশ করে x নির্দেশ করে ঠিক আছে বা x কাছাকাছি কার 0 এর কাছাকাছি হলে x 0 এর কাছাকাছি হলে sin x বাই x এর মান কত হবে তাহলে x 0 এর কাছাকাছি হলে sin x বাই x এর মান হচ্ছে 1 এরকম ব্যাপারটা এখন স্যার এটা কেমনে 1 হলো প্রমাণ শিখাবো আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ কিন্তু আগে তো এই যে জিনিসটা এটা আসলে কি এটা কি নির্দেশ করে এগুলো বুঝতে হবে না তারপরে না এটার মান কেমনে আসছে শিখবো তো চলো আমরা এখন শুরু করব আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করতেছি চ্যাপ্টার নাম্বার 9 এই চ্যাপ্টারটা আসলে চ্যাপ্টার নাম্বার 9 এবং 10 আসলে এই দুইটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ক্যালকুলাসের অন্তর্গত কার অন্তর্গত ক্যালকুলাস তো স্যার যার অন্তর্গত মানে যে জন্মদাতা তার সম্পর্কে জানতে হবে না যে সে আসলে কি এই ক্যালকুলাস বলতে আমরা কি বুঝি তো ক্যালকুলাস কথাটা আসলে কি এটা একটা ল্যাটিন শব্দ কি শব্দ আগের যুগে মানুষ গণনার জন্য ছোট ছোট নুড়ি পাথর ব্যবহার করত 10টা 15টা এরকম নুড়ি পাথর দিয়ে তারা গণনা করত তো ওই নুড়ি পাথরের ল্যাটিন নামই হচ্ছে ক্যালকুলাস কথা বুঝতে পারছো কিন্তু আমাদের ম্যাথমেটিক্সের জগতে বা ফিজিক্সের জগতে বা আমরা সায়েন্সের জগতে ক্যালকুলাস বলতে আসলে গণনা হিসাবই কিন্তু এটার একটা স্পেশাল আলাদা ডেফিনিশন আছে সেই ডেফিনিশনটা কি ভাই এখানে পড়াবো আমি দুইবার বলবো তিনবার বলবো তোমরা জানো আমি সেটা কিন্তু প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট গুলো কিন্তু ক্লাসেই মুখস্থ করে তো ক্যালকুলাস কি এটা যদি বলি যে গণিতের যে শাস্ত্রে একটা অবিচ্ছিন্ন পরিবর্তনশীল রাশি মানে একটা রাশির পরিবর্তন হবে যেটা অবিচ্ছিন্ন আকারে মানে এই যে হচ্ছে পরিবর্তন কোথাও কিন্তু বিচ্ছিন্ন হয় না মানে কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যায় না সে অবিচ্ছিন্ন ভাবে পরিবর্তন হচ্ছে তাইলে গণিতের যে শাস্ত্রে একটি অবিচ্ছিন্ন পরিবর্তনশীল রাশির যে কোনো মুহূর্তের পরিবর্তনের হার সম্পর্কে আলোচনা করা হয় বা হিসাব করা হয় সেই শাস্ত্রটাকে আমরা কি বলবো ক্যালকুলাস বলবো মানে যে কোনো একটা মুহূর্তে কি হারে চেঞ্জ হচ্ছে সেটা জিজ্ঞেস করব বা হিসাব করব সেটাই হচ্ছে ক্যালকুলাস তাহলে ভাই আবারো বলতেছি গণিতের যে শাস্ত্রে অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল কোন রাশির যে কোনো মুহূর্তে পরিবর্তনের হার নিয়ে আলোচনা করা হয় বা হিসাব করা হয় সেই শাস্ত্রটাকে আমরা কি বলবো ক্যালকুলাস বলে থাকি কি মুয়াজ্জিম ঠিক আছে আরেকবার বলতে হবে আবার বলি গণিতের যে শাস্ত্রে কোন অবিচ্ছিন্ন পরিবর্তনশীল রাশির যে কোনো মুহূর্তে পরিবর্তনের হার সম্পর্কে আলোচনা করা হয় বা হিসাব করা হয় সেই শাস্ত্রটাকে আমরা বলে থাকি ক্যালকুলাস ঠিক আছে তো মাহমুদ বলো ভাই কি বলছি গণিতের যে শাস্ত্রে অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল রাশির
পরিবর্তন যে কোনো মুহূর্তে পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় বা হিসাব করা হয়। হ্যাঁ ঠিক আছে, বসো। তো স্যার এইখানে আপনারা একটা কথা খেয়াল করেন, অবিচ্ছিন্ন তো বুঝছি, কিন্তু মূল ব্যাপারটা কিন্তু আসলে কোনো পরিবর্তনশীল রাশিতে, তার মানে ক্যালকুলাস পরিবর্তন হবে না এমন কোন রাশিতে ব্যবহার করা যাবে না বা যায় না বা করিও না, কারণ ক্যালকুলাস মানেই হচ্ছে পরিবর্তনের হার হিসাব করা। তাহলে দুনিয়ার যেই যেই জায়গায় পরিবর্তন আছে এবং তাকে আমরা গণিতের আন্ডারে কোনো না কোনো ভাবে আনতে পারবো, সেই সকল জায়গায় কি অ্যাপ্লাই করা যাবে? ক্যালকুলাস অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা ফিজিক্স নিয়ে কথা বলি, ফিজিক্সের অবস্থানের পরিবর্তন হয় কি হয় না? বেগের পরিবর্তন হয় কি হয় না? ত্বরণের পরিবর্তন হয়। তার মানে সরণ, বেগ, ত্বরণ, বল সকল জায়গায় কি অ্যাপ্লাই করা যাবে? তাহলে আমরা সকল ফিজিক্সের যেই যেই জায়গাগুলোর সাধারণ বীজগণিতের নিয়মে আমরা সহজে সমাধান করতে পারি না, সেই সকল জায়গায় আমরা ক্যালকুলাসের সহায়তা নিয়ে কাজ করি। তার মানে ক্যালকুলাস ফিজিক্সের একটা বিশেষ সেক্টর। ওকে, তো আমরা ক্যালকুলাস কি এখন কি সবাই ক্লিয়ার? তার মানে ক্যালকুলাস হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো পরিবর্তনশীল রাশির যে কোনো মুহূর্তের পরিবর্তনের হারকে নির্দেশ করে। হার মানে তো বুঝি কি হারে, মানে প্রতি একক সময় সে কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে বুঝতেছো? আচ্ছা, চুপ করে থাকলে কিন্তু হবে না। ওই যে কোন একটা ফেসবুক লাইভে ঘুরতেছে, চুপ করে থাকলে হবে না। চুপ করে থাকলে তারে প্রপোজ করলা না, হ্যাঁ, তার আবার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, কি জানি কি কয় সারে, ফুটে বলতে চুপ হবে। করে থাকলে হবে না, মুখ ফুটে বলতে হবে। ব্যাপারটা বুঝতেছো? মুখ ফুটে বলতে হবে, নালে কিন্তু বিয়ে হয়ে যাবে। ওকে, তো যাই হোক না, কথাটা খুব সুন্দর লাগছে আমার কাছে ব্যাপারটা, কিন্তু অনেকেই কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতেছে যে স্যার যেভাবে কইতেছে স্যারের মনে হয় ঘটনা ঘটছিল। হ্যাঁ, তো যাই হোক, তো যেটা বললাম ক্যালকুলাস ক্লিয়ার। এখন এই ক্যালকুলাস কয় প্রকার, মানে ক্যালকুলাসের দুইটা ডিপার্টমেন্ট। একটা হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। দেখো ক্যালকুলাস দুই প্রকার, ক্যালকুলাস দুই প্রকার। নাম্বার 1 অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, বাংলায় লেখ না, ইংরেজিতে লেখা দরকার কি? DIFFERENDIATION, ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন। ব্যবকলন, ব্যবকলন বা আমার ভাষায় আমি এটাকে এক কথায় বলি পরিবর্তনের অধ্যায়। ঠিক আছে, পরিবর্তনের অধ্যায়। নাম্বার 2, দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে ক্যালকুলাসে যোগজীকরণ। যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বা সমাকলন, আর আমার ভাষায় আমি এটাকে বলি একত্রীকরণের অধ্যায়। একত্রীকরণের অধ্যায় মানে একত্র করি আমরা এখানে সব। হ্যাঁ, ওই যে জন্যই যোগজীকরণ কথাটা। তো স্যার এই দুইটা চ্যাপ্টার নিয়েই কিন্তু আমাদের সারা জীবন চলতে হবে একদম। এখানে অনেক বাচ্চা আছে যাদের ড্রিম হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়া, অনেকের আছে কোন একটা বিশেষ সাবজেক্টে অনার্স করা। যাই করো না কেন ভাই, তোমার ক্যালকুলাস লাগবে। ক্যালকুলাস ছাড়া তুমি চলতে পারবে না, ত্রিকোণমিতি ছাড়া তুমি চলতে পারবে না। এই দুইটা টপিকস জীবনের প্রত্যেকটা সেক্টরে খুব ইম্পর্টেন্ট। তো এই দুইটা চ্যাপ্টার শেখার জন্য বা শেখার আগে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের একটা পার্ট বা একটা চ্যাপ্টার জানতে হবে যার নাম হচ্ছে লিমিট, যার বাংলা মিনিং হচ্ছে সীমা। যে কোনো কিছুর একটা সীমা থাকা দরকার আছে। ওকে, আমি যে পরিবর্তন করব, পরিবর্তন করতে করতে কি পর্যন্ত পরিবর্তন করব তার একটা সীমা রেখা থাকা দরকার, সীমা থাকা দরকার নাকি? তো সেই সীমা সম্পর্কে আমার জানতে হবে আগে যদি আমি এই চ্যাপ্টারগুলোতে প্রবেশ করতে চাই। তো স্যার সীমা নিয়ে কথা বলার আগে ভাইয়া গণিতে কিছু কিছু বিশেষ জিনিস আছে যেগুলো নিয়ে কথা বলা খুব জরুরি। সেটা হচ্ছে যে ম্যাথে আমরা প্রায় একটা কথা বলি চলরাশি বা চলক। এই চলরাশি বা চলক কাকে বলে কেউ কি বলতে পারবা? অজ্ঞাত রাশি। চলো চলো
চলরাশি বা চলক কাকে বলে? কোনো সহগের সাথে যে রাশি পাওয়া যায় না, এক্স ওয়াই জেড হ্যাঁ এক্স ওয়াই জেড এরা চলরাশি, কিন্তু এরা কেন চলরাশি? চলরাশি হওয়ার শর্ত কি? কোন একটা প্রতীক, আমি গণিতের একটা প্রতীক ব্যবহার করলাম এক্স, বা সূর্য ব্যবহার করলো ওয়াই, বা অন্য কেউ ব্যবহার করলো জেড, কেউ ব্যবহার করলো ইউ, কেউ ভি, কেউ ডাব্লিউ, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এদেরকে কখন আমি চলরাশি বলতে পারবো? যখন কিনা আমরা এই এক্স এর স্থানে কোন একটা নির্দিষ্ট বাস্তব সেটের বা বাস্তব সংখ্যার কোন সেটের যে কোনো মান আমি ইনপুট দিতে পারবো। তার মানে যখনই আমি যে কোনো মান ইনপুট দিচ্ছি, এই কথাটা মানে কি আপনার, যে এক্স এর মান এক এক সময় এক এক রকম হচ্ছে। তার মানে আমি এক্স এর মান এক এক সময় যখন এক একটা বসাইতে পারবো কোন বাস্তব সেট থেকে বা কোন একটা নির্দিষ্ট সেট থেকে। আমরা তো এক্স এর নির্দিষ্ট সেট বলতে ধরো বলে দিই না, একটা ডোমেইন থাকে না, ডোমেইনের কিছু কিছু মান তাকে আমি ইনপুট দিতে পারবো। তো আমি যখন তাকে ভিন্ন ভিন্ন মান ইনপুট দিতে পারবো, তখন সে এক এক সময় এক একটা মান আমাকে আউটপুট দিবে, রাইট কি না? তখন সে চলরাশি হিসেবে কাজ করে। তার মানে চলরাশি বা চলক হওয়ার শর্ত হচ্ছে তার মধ্যে ভিন্ন ভিন্ন মান ইনপুট দেওয়া যাবে, এবং সে যখন যে মান ইনপুট দিব তখন সেই মানের মতো আচরণ করবে। কথা বুঝতে পারছি? এটা কি আমরা বলি চলরাশি। আরেকটা জিনিস আমরা ম্যাথে ব্যবহার করব, সেটা হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক কাকে বলবে? যে গণিতের যে চিহ্ন, ধরো আমি যদি এক্স এর কথাই বলি, সেই এক্স এর মান যদি নির্দিষ্ট থাকে, কি থাকে? এবং তাকে যদি আমরা কখনো কি করতে না পারি, পরিবর্তন করতে না পারি, তখন গণিতের সেই চিহ্ন বা প্রতীককে আমরা বলে থাকবো ধ্রুবক। যেমন পাই, পায়ের মান কি? মহাকর্ষীয় ধ্রুবক নির্দিষ্ট। তাহলে এগুলোকে আমরা কি বলবো? ধ্রুবক। কেন? কারণ আমরা চাইলেই তাদেরকে যখন তখন যে কোনো মান তাদের স্থানে বসাইতে পারবো না। তাহলে চলরাশি মানে যে কোনো সেটের, মানে তার জন্য নির্ধারিত যে কোনো সেটের যে কোনো মান আমি বসাতে পারবো, যখন যে মান বসাবো তখন এক্স সেই মান হিসেবে আচরণ করবে। কিন্তু ধ্রুবক মানে হচ্ছে একটাই মান, আমি চাইলেই যখন তখন যে কোনো মান ইনপুট দিতে পারবো না, এবং সেও যে কোনো মানের মতো আচরণ করবে না। তাহলে চলরাশি এবং ধ্রুবক কি বোঝা গেছে? বইয়ের ভাষায় লেখা আছে, একটু লেখো চলরাশি কি। লেখো কোন গাণিতিক প্রক্রিয়ায় x যদি এমন একটি প্রতীক হয় যে, কোন গাণিতিক প্রক্রিয়ায় x যদি এমন একটি প্রতীক হয় যে আমরা কোন নির্দিষ্ট বাস্তব সংখ্যা সেট থেকে কোন নির্দিষ্ট বাস্তব সংখ্যার সেট থেকে দেখছো, বাস্তব সংখ্যার সেট থেকে যে কোনো বাস্তব সংখ্যা x এর জন্য স্থাপন করতে পারি, যে কোনো বাস্তব সংখ্যা x এর জন্য স্থাপন করতে পারি, অর্থাৎ x এর মান উক্ত যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। x এর মান উক্ত যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। বুঝছো? তখন তাকে চলক বা চলরাশি বলে। তো সবাই একবার একটু দেখো, হ্যাঁ যে বুঝাইছি তার সাথে বইয়ের ভাষায় একটু অন্যরকম, একটু দাঁত ভাঙা কথাবার্তা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আমি যা বলছি তাই বলছি কিনা সেটা একটু দেখো। কি বলছে দেখো, পড়ে শোনাও মুয়াজ্জিন। কি? কোন গাণিতিক প্রক্রিয়ায় x যদি এমন একটি প্রতীক হয় যে আমরা কোন নির্দিষ্ট বাস্তব সংখ্যা সেট থেকে যে কোনো বাস্তব সংখ্যা x এর জন্য বসাতে পারি, মানে কি x এর জায়গায় আমরা যে কোনো বাস্তব সংখ্যা, হ্যাঁ, এবং
সে অর্থাৎ ওই যখন যে মান বসাবো x তার নিজের তখন সেই মান হিসেবে রিসিভ করবে। ওই ধরনের সকল x বা প্রতীককেই আমরা বেসিক্যালি কি বলে থাকবো, চলরাশি বা চলক। এখন থেকে এটা মাথায় থাকতে হবে, ঠিক আছে? চলরাশি মানে হচ্ছে এমন একটা রাশি যার উপর আমরা যে কোনো মান ইনপুট দিতে পারবো, বাস্তব মানে যে কোনো বাস্তব সংখ্যার সেট থেকে। ওকে, তো স্যার এখন এই চলরাশির উল্টা কাজটাই কে করে? ধ্রুবক করে। অলরেডি বলছি যে যার মধ্যে আমরা চাইলে যে কোনো কিছু ইনপুট দিতে পারবো না। তো লেখো ধ্রুবক কাকে বলে? যে প্রতীক কোন গাণিতিক প্রক্রিয়ায় একই মানে অবস্থান করে। অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হয় না, তাকে ধ্রুবক বলে। তাকে ধ্রুবক বলে। ওকে, তো স্যার আমরা চলরাশি বা চলক কাকে বলে বুঝলাম, আমরা আমাদের এখানে ধ্রুবক কাকে বলে বুঝছি। আরো একটা জিনিস আমরা গণিতে জানি, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলরাশি। স্যার অবিচ্ছিন্ন চলরাশি এক্সাম্পল দিলে সবচেয়ে ভালো বুঝতে। মনে করেন আমি একটা অসমতা লিখতেছি 8, মনে করেন এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এখানে x এর মানটা কি নির্দেশ করতেছে? পর্যায়ক্রমে a থেকে শুরু করে b পর্যন্ত। মাঝে কোথাও কি মান পর্যায়ক্রমিক না হয়ে কি একটু এলোমেলো ভাবে প্রবেশ করবে? না। সিরিয়ালি 2 থেকে শুরু করে 2 3 4 5 6 7 8 কোথাও কি বিচ্ছিন্ন হয়েছে? না। কিন্তু চলরাশিতে কিন্তু আমরা চাইলে বিচ্ছিন্ন সেটও দিতে পারি, আবার অবিচ্ছিন্ন সেটও দিতে পারি, পারি না? যে কোনো বাস্তব সংখ্যার সেট হতে পারে। তাহলে এই যে কোনো বাস্তব সংখ্যার সেটে মানে চলরাশি আবার বিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন হয়। অবিচ্ছিন্ন চলরাশিটা কি? যখন কোন একটা চলরাশির মান পর্যায়ক্রমে a থেকে শুরু করে b পর্যন্ত যে কোনো মানকে নির্দেশ করে পর্যায়ক্রমে, তখন সেই ধরনের চলরাশিকে আমরা বলে থাকবো অবিচ্ছিন্ন চলরাশি। ঠিক আছে, তো লেখায় দিচ্ছি, লেখো অবিচ্ছিন্ন চলরাশি বলতে কি বুঝি। যদি x a মানে ছোট হাতের a দিবা, a থেকে পর্যায়ক্রমে, যদি x a থেকে পর্যায়ক্রমে x a থেকে পর্যায়ক্রমে b পর্যন্ত, হ্যাঁ x কমা দিবা, x a থেকে পর্যায়ক্রমে b পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যা এর নিজের মান হিসেবে গ্রহণ করে, তবে ওই x কে তখন অবিচ্ছিন্ন চলরাশি বলে। যেমন একটা एग्जांपल নিতে পারো, 2 > x > 8। তাহলে এখানে x নিজের মান হিসেবে কাদের গ্রহণ করবে? 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তো স্যার এই তিনটা সংজ্ঞা আমি আপনাদেরকে না পড়ায়ও কিন্তু এই চ্যাপ্টার পড়াইতে পারি, পারি না? কিন্তু ভাইয়া বলছে আজকে থেকে তোমাদেরকে আমি এমন ভাবে স্টার্ট করতেছি যে আমার ইন্টেনশনটা নট ফর এইচএসসি, এইচএসসি অ্যাডমিশন, এবং তোমরা যাতে লাইফে কখনো বলতে পারো যে না স্যারের কাছে পড়ে আমরা ম্যাথের কিছুটা কনসেপ্ট পাইছি, এতটুকুর জন্য। কারণ এই জিনিসগুলো আমি না পড়াইলেও তোমরা ম্যাথ শুধু শীটটা করায় দিব, বোর্ড এইচএসসি অ্যাডমিশন সব কমপ্লিট হবে, অঙ্ক করাচ্ছি। কিন্তু একটা মজা পাওয়ার ব্যাপার আছে না, টেস্ট, যে খাবারটা আমি কিভাবে তৈরি হয়েছে, কোত্থেকে তৈরি হয়েছে, সোর্স কি, এগুলো যদি ক্লিয়ার না থাকে তখন কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, আর আমি জানি আমার কাছে যারা ক্লাস করতেছেন বা আসতেছেন এই জন্যই তো আসেন যে আমি বেসিক থেকে পড়াই, নাইলে তো আমার কাছে আসার কোনো জরুরি না। কারণ আমি যে অঙ্ক করাবো অন্যরাও সেই একই অঙ্ক করাবে, বরং আমার চেয়ে অনেক স্পিডে করাবে, আমার চেয়ে অনেক স্পিডে করাবে। দেখা যাবে আমি যে টাইমে চ্যাপ্টার শেষ করবো সেই টাইমে তারা 2 চ্যাপ্টার শেষ করে দেবে। ঠিক আছে, তো যাই হোক, এখন স্যার আমরা এই তিনটা জিনিস জানার পরেই এখন লিমিটে ঢুকতে পারবো। আসলে লিমিটে ঢোকার জন্য চলরাশি দরকার ছিল এমন না, মানে অঙ্ক করার জন্য চলক কি এটা আমাদের জানা দরকার।
বাট এখানে একটু স্পেশাল ভাবে রাখবে, কারণ আমরা যেহেতু পরিবর্তনশীল রাশি নিয়ে কথা বলবো, তার মানে ধ্রুবক নিয়ে আমাদের ক্যালকুলাসের কোনো আলোচনা করার কিছুই নেই, কারণ ধ্রুবকের কোনো পরিবর্তনই সম্ভব না, তাহলে আর এটা নিয়ে কি ক্যালকুলাস করব? কথা বুঝতে পারছি? আচ্ছা, তো স্যার তারপরে ধ্রুবকের প্রয়োজনীয়তা সব জায়গাতেই আছে। তো লিমিট কাকে বলে ভাই আগে বুঝাবো, তারপরে কিন্তু লিখা দিচ্ছি। তোমাদের কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে লিমিট কি এটা নিয়ে যখন প্রশ্ন আসে, তখন আপনাদের বাজারে যে বইগুলো আছে, কারো কারো বইয়ে সরাসরি আসলে ফাংশনের লিমিটের সংজ্ঞাটাই লিমিটের সংজ্ঞা হিসেবে দিয়ে ফেলে। এটা ঠিক আছে, 100% কারেক্ট, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো লিমিটের সংজ্ঞাটা আমরা দুইটা জায়গা থেকে দিব। এক হচ্ছে লিমিটের মধ্যে আমরা চলরাশি কিন্তু ব্যবহার করি, তার মানে লিমিট আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমি দুইটা ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে চলরাশির লিমিট, আরেকটা হচ্ছে ফাংশনের লিমিট। চলরাশির লিমিট, ফাংশনের লিমিট। চলরাশির লিমিট এটা আবার দুইটা পার্টে বিভক্ত। স্যার চলো কি তাহলে চলরাশি বলবো? চলক আর চলরাশি একই কথা। ডান দিকবর্তী লিমিট, আরেকটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট। ফাংশনাল লিমিট হচ্ছে চারটা পার্টে বিভক্ত করব। একটি হচ্ছে এক দিকবর্তী, আরেকটা হচ্ছে ডান দিকবর্তী, আরেকটা হচ্ছে বাম দিকবর্তী, আরেকটা হচ্ছে অসীম, অসীমের লিমিট, অসীম ফাংশনের লিমিট। একবর্তী ফাংশনের লিমিট, ডান দিকবর্তী ফাংশনের লিমিট, বাম দিকবর্তী ফাংশনের লিমিট, অসীম ফাংশনের লিমিট। তবে এইগুলোর মধ্যে আমাদের আসলে বেসিকটা উঠানামা করবে, যাতায়াত করবে। তো আজকে আমি হয়তো সম্পূর্ণটাতে যেতে পারবো না, যতটুকু যাব ততটুকু ক্লিয়ার করবো, আর একটা দুটো অঙ্ক শিখাবো, কারণ অঙ্ক ক্লাসে অঙ্ক না শিখতে মজা পাওয়া যাবে না। ঠিক আছে? সবার তোলা হয়েছে? ওকে। তো তোমরা এই চার্টগুলো আসলে কেন দিই জানো? একটা কনসেপ্ট সম্পর্কে চেইন অফ কমান্ডটা পাওয়া যায়। চেইন অফ কমান্ডটা হচ্ছে কোনটা থেকে স্টেপ বাই স্টেপ কোনটাতে যাচ্ছে, একটা ধারণা পেয়ে যাওয়া যায় পুরো চ্যাপ্টার সম্পর্কে, যার জন্য আমি এরকম ছক করে দিই। তো বইয়ে হয়তো ভাবে থাকে না। আচ্ছা স্যার, হ্যাঁ। প্রথম দিক আর ডান বাম দিকের পার্থক্য? অবশ্যই এগুলা বুঝাবো, কারণ প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আলোচনা করবো, এটা তো চার্ট দিয়েছি মানে এই না যেটা শেষ। তো শুরু করি লিমিট নাকি? এট ফার্স্ট চলরাশির লিমিট কাকে বলে সাজায় দিব, টেনশন করার কিছু নাই, ফার্স্টে বুঝবা, লেখা আমি লেখা দেব। চলরাশির লিমিট, একটা চলক অলরেডি ধরে নাও x, সে যদি ধরো এটা একটা বিন্দু, একটা ধ্রুবক এখানে আমি সেট আপ করবো, মনে করো a, আর a হিসেবে তোমরা মনে মনে ধরে নাও ধরো সাপোজ 2। তো কোন একটা চলক যদি কোন একটা নির্দিষ্ট ধ্রুবক থেকে ছোট থাকে, মানে নির্দিষ্ট ধ্রুবকের ছোট থেকে ক্রমান্বয়ে বড় হয়ে তার দিকে অগ্রসর হয়, অথবা কোন একটা নির্দিষ্ট ধ্রুবক থেকে মানে ধ্রুবক থেকে বড় থেকে ক্রমান্বয়ে ছোট হয়ে তার দিকে অগ্রসর হয়, ধ্রুবকের দিকে। হ্যাঁ, মানে কোন একটা চলরাশি যেমন x যদি কোন একটা নির্দিষ্ট ধ্রুবকের দিকে ছোট থেকে ক্রমান্বয়ে বড় হয়ে অগ্রসর হয়, অথবা বড় থেকে ক্রমান্বয়ে ছোট হয়ে অগ্রসর হইতে থাকে, তাহলে অগ্রসর হইতে হইতে
এমন একটা অবস্থানে গিয়ে পৌঁছায় যেন x এবং ওই ধ্রুবকের মানের মধ্যবর্তী পার্থক্যটা কোন কাল্পনিক ধনাত্মক ক্ষুদ্রতম সংখ্যার চাইতেও ছোট, মানে কল্পনাই করতে পারবে না এত ছোট পরিমাণ পার্থক্য। তার মানে কি দুইটাকে আলাদা খুব একটা বলা যায়? দুইটাকে এক বলতে পারবো না পুরোপুরি, কিন্তু আবার খুব বেশি আলাদাও বলতে পারবো। তার মানে এতটা কম পার্থক্যে যখন নিয়ে আসবা, তখন যার কাছাকাছি নিয়ে আসতেছো তখন x এর লিমিটটা সেটা হয়। অর্থাৎ যদি কখনো আমরা x কে বাম দিক থেকে, অর্থাৎ এর বাম দিক থেকে মান বাড়াইতে 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 অর্থাৎ এর কাছাকাছি চলে যায়, কতটা কাছাকাছি? যেন a এবং x এর মানের মধ্যবর্তী তফাৎটা কোনো কাল্পনিক ক্ষুদ্রতম সংখ্যার চাইতেও ছোট হয়, তখন আমরা ওই a কে ওই চলরাশি x এর কি বলবো? লিমিট বলে থাকি। কার লিমিট স্যার? এর লিমিট, x এর লিমিট, x এর লিমিট, x এর লিমিট হবে তখন সে a, মানে a এই পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, তাইলে একই রকম ভাবে অপোজিট থেকেও যে কোন একটা মান যদি a থেকে x এর মান যদি একটু বড় হয়, তাহলে সে কমতে 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 এমন একটা পর্যায়ে এসে পৌঁছাবে যে তাদের মধ্যবর্তী পার্থক্য যে কোনো কাল্পনিক ক্ষুদ্রতম সংখ্যার চাইতেও ছোট হয়, তখন সেটা ওই যার কাছাকাছি সে চলে আসতেছে সেই হবে তখন x এর কি? লিমিট, যাকে আমরা প্রকাশ করব x টেন্ডস টু a। এই কথাটা মানেটা কি তাহলে এখন শুনো। এই কথাটা মানে হচ্ছে যে x a থেকে যদি ছোট হয়, তাহলে ছোট হলে সে একটু একটু করে বাড়তে 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 তার কাছাকাছি যাচ্ছে, বা x যদি a থেকে বড় হয় তাহলে কমতে 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 কার কাছাকাছি আসতেছে? এর কাছাকাছি আসতেছে। তার মানে যখন কোন একটা চলরাশি ছোট থেকে বড় হইতে হইতে কোন একটা নির্দিষ্ট মানের কাছাকাছি গিয়ে পৌঁছায়, বা যখন কোন একটা চলরাশি মান কমতে 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 কোন একটা নির্দিষ্ট মানের কাছাকাছি গিয়ে পৌঁছায়, বা তার টেন্ডেন্সি মানে বুঝো তো, ঝোঁকটা যদি কোন একটা মানের দিকে মুভ করে, তখন ওই মানটাই হচ্ছে তার লিমিট। তাহলে যদি তুর্য আমি বলি যে x মানটা বাড়তে বাড়তে বা কমতে কমতে 2 এর দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে এই 2টা কি হবে? x এর লিমিট। তাকে লিখবো কিভাবে? তাহলে এখন থেকে যেখানে এই জিনিসটা দেখবা, বুঝতে পারতেছো না যে আমাদের এই x এর মানটা এই 2 এর কাছাকাছি আসার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি আমরা 2 বলতে পারি না, হইলে তো সমান দিতাম। কথা কি বুঝতে পারছি? তাহলে চলরাশির লিমিট কি আজকে থেকে বোঝা যাবে না যে কোন একটা চলরাশি যদি কোন একটা ধ্রুবকের মানের কাছাকাছি ছোট থেকে বড় হয়ে যায় অথবা বড় থেকে ছোট হয়ে আসে, তাহলে কতটা কাছাকাছি আসবে? এতটাই কাছাকাছি যে এদের মধ্যবর্তী পার্থক্য যে কোনো কাল্পনিক ক্ষুদ্রতম সংখ্যার চাইতেও কম হয়, তখন ওই মুহূর্তে ওই ধ্রুবকটাকে বলবে x এর লিমিট। স্যার কাছাকাছি বলতে কি পয়েন্টে আসবে নাকি? 1 অনেক, আমি দেখাবো, एग्जांपल দেখাবো। 1 পয়েন্ট। তাইলে স্যার একটু দেখান তো কেমনে কাছাকাছি আসে, চলেন দেখি। ধরেন এই হলো 2, x এর মান ধরেন এখন 1.9, তফাৎ কিন্তু ভালোই আছে। তাহলে এই মুহূর্তে আমরা এটাকে লিমিট বলবো না, আমি একটু কাছাকাছির দিকে যদি যাই 1.99, অনেক কাছাকাছি চলে আসছে। আমি যদি আরো কাছাকাছি যাই 1.999, এতটাই কাছাকাছি যে প্রায় এটা আমরা কি বলতে পারি? তাহলে এই যে এটা কিন্তু x এর মান, এটাও কিন্তু মানে এই যে চলরাশিতে একবার এটা ইনপুট দিলাম, একবার এটা ইনপুট দিচ্ছি, একবার এটা ইনপুট দিচ্ছি, তাহলে এই যে এই মুহূর্তে আমার এটা কি প্রায়, আমি আরো 9999 দিতে পারি, তাহলে প্রায় কি 2 এর কাছাকাছি। তাহলে এই ধরনের একটা অবস্থায় এই x এর লিমিট আমরা তখন একটু কে বলে থাকি, মানে এই পজিশনে আমরা তখন কি বলে থাকি? x টেন্ডস টু, মানে নিয়ার অ্যাবাউট। আবার যদি বড় থেকে বলি 2.1, ভালো পার্থক্য, একটু ছোট করি 2.01, আরেকটু ছোট করি 2.001, তার মানে কি প্রায় 2 বলা যায়। তার মানে এই যে পজিশনটা এটা 2 থেকে কিছুটা বাড়তি, এই যে পজিশনটা এটা 2 থেকে কিছুটা কম। তো স্যার এই যে অবস্থানটা, যে এইটা নামতে নামতে কোন দিকে আসার চেষ্টা করতেছে? 2 এর দিকে। এটা বাড়তে বাড়তে কার দিকে যাওয়ার চেষ্টা করতেছে? 2 এর দিকে।
তো এই জিনিসটাকে আমরা বুঝাই হচ্ছে x টেন্ডস টু a 2 হইলে 2 3 হইলে 3 4 হইলে 4 তার মানে এই কথাটা মানে হচ্ছে যে x এর মানটা ক্রমান্বয়ে ওর দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে আমরা কি চলরাশির লিমিট বুঝতে পারছি? সবার কনসেপ্ট ক্লিয়ার? লিখে দিচ্ছি, খাতা বের করেন। চলরাশির লিমিটটা কি বলতে? স্যার শুধু লিমিটের সংজ্ঞা শুধু লিমিটকে আসলে ওভাবে লিমিট মানেই তো এই যে কোন একটা চলক, তো এই আমরা ফাংশন আর চলরাশি দিয়ে আমি দেখাচ্ছি। তুমি লিমিটের সংজ্ঞা আসলে চলরাশি লিমিটের সংজ্ঞাও দিলে দিতে পারো, ফাংশনের সংজ্ঞা দিলে দিতে পারো। তবে বইয়ে বেসিক্যালি ফাংশনের সংজ্ঞাকে লিমিটের সংজ্ঞা হিসেবে আখ্যায়িত করতেছে। সেই ক্ষেত্রে তোমরা ফাংশনের সংজ্ঞাটা দিলে সর্বজন স্বীকৃত হবে। ওকে, চলরাশি লিমিট অল টাইম এটা ধ্রুবক থাকবে। লিমিটে আমরা ধ্রুবককে টার্গেট করে কাজ করি। তো স্যার সংজ্ঞাটা লেখেন ভাই বলি, আমি আমার মতো করে বলবো এখান থেকে কি মিলা। আচ্ছা, যদি x চলকের মান একটি ধ্রুবক, লিসেন, ধ্রুবক ইনভার্টেড কমা দিয়ে a লেখো, a অপেক্ষা ছোট অথবা বড় হয়ে বড় হয়ে ক্রমশ, আবার ইনভার্টেড কমা দিয়ে a লিখবা, এর দিকে অগ্রসর হয়, ক্রমশ এর দিকে অগ্রসর হয়ে, ক্রমশ a এর দিকে অগ্রসর হয়ে এত নিকটবর্তী হয় যে, এত নিকটবর্তী হয় যে x এবং a এর মধ্যবর্তী পার্থক্য যে কোনো ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা হতে ক্ষুদ্রতর হয়। স্যার যে কোনো ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা হতে ক্ষুদ্রতর হবে, পার্থক্য কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে, যে কোনো ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা হতে ক্ষুদ্রতর হয়, তখন ওই a কে x এর লিমিট বলা হয়। তখন ওই a কে x এর লিমিট বলা হয়। বুঝছো? একে প্রকাশ করা হয় x টেন্ডস টু a দ্বারা। একে প্রকাশ করা হয় x টেন্ডস টু a দ্বারা। ওইটার পার্থক্য নাম কি? ওইটার এটা দেখ আসতেছি। হ্যাঁ, আমি তাহলে স্যার বুঝতে পারছেন চলরাশি লিমিট কাকে বলে? আচ্ছা, এবার আসেন, এই লিমিটটা মানে চলরাশির লিমিটটা দুই প্রকার। দেখেন আমি দিয়েছি, একটা হচ্ছে ডান দিকবর্তী আর একটা হচ্ছে বাম দিকবর্তী। একটা ডান দিকবর্তী আর একটা বাম দিকবর্তী। তো স্যার কোন একটা চলরাশি যদি একটা ধ্রুবক থেকে ছোট হয়ে, একটা ধ্রুবক থেকে ছোট হয়ে ক্রমান্বয়ে ধ্রুবকের দিকে অগ্রসর হতে থাকে, ধ্রুবক থেকে ছোট হয়ে ক্রমান্বয়ে কি ধ্রুবকের দিকে অগ্রসর হতে থাকে, তখন সেই লিমিটকে বা চলরাশির লিমিটকে আমরা বলবো বাম দিকবর্তী। আর যদি একটা ধ্রুবক থেকে বড় হয়ে ক্রমান্বয়ে ধ্রুবকের দিকে অগ্রসর হতে থাকে, তখন তাকে আমরা বলবো ডান দিকবর্তী। আচ্ছা, তো স্যার যদি বাম দিকবর্তী লিমিট হয় আর ডান দিকবর্তী লিমিট হয়, একটা হচ্ছে ছোট হয়ে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে, এটা আমরা তাহলে তাকে প্রকাশ করি বাম দিকবর্তী লিমিটকে, যেহেতু ছোট হয়ে অগ্রসর হচ্ছে, a মাইনাস দ্বারা বুঝাচ্ছি। মাইনাস দ্বারা আমরা বুঝবো সে ছোট হয়ে ক্রমান্বয়ে কি করতেছে, এর দিকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, এটা বাম দিকবর্তী। আর ডান দিকবর্তী কি হবে? x টেন্ডস বড় থাকবে, ক্ষুদ্রতম সংখ্যা এর দিকে, ক্ষুদ্রতম সংখ্যা এর দিকে অগ্রসর হবে। এখানে x ছোট থাকবে, সে এর দিকে অগ্রসর হবে। এখানে x বড় থাকবে, সে ক্রমান্বয়ে ছোট হয়ে এর দিকে। তাহলে একটা হচ্ছে বাম। হ্যাঁ, ধ্রুবক পদটা কি কখনো ঋণাত্মক হতে পারে না? ধ্রুবপদ ঋণাত্মক হতে পারে। ধ্রুবক যদি ঋণাত্মক হইতে পারে, তাহলে পার্থক্য ঋণাত্মক হবে না কেন? মাইনাস মাইনাস
এটা আমার প্রশ্ন আছে। স্যার -1 -2 এদের মধ্যে পার্থক্য কত? বলেন। ওকে ঠিক আছে, তাহলে স্যার আমরা ডান দিকবর্তী চলরাশির লিমিটকে আমরা বেসিক্যালি কি দ্বারা প্রকাশ করব? x টেন্ডস টু a প্লাস, আর বাম দিকবর্তী চলরাশির লিমিটকে কি দ্বারা প্রকাশ করব? x টেন্ডস টু a মাইনাস। স্যার তাহলে বুঝা গেছে? তো লেখাটা আপনারা লিখে ফেলেন ডান দিকবর্তী। বাম দিক স্যার ইয়া স্যার এইটা না কোনটা? ছোট থেকে বড় মাইনাস করে স্যার এখানে একটা হচ্ছে বাম দিকবর্তী, যেটাতে হচ্ছে ধরো আমরা যদি এই পাশটার কথা বলি, তাহলে a কি হচ্ছে ছোট হয়ে আসতেছে, আর এটা কি করতেছে? বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেটাতে ছোট হয়ে আসতেছে সেটাতে আমরা কি বলবো? লিমিট x টেন্ডস টু a মাইনাস, আর যেটাতে বড় হয়ে আসতেছে লিমিট x টেন্ডস টু প্লাস। আমি লিখাই দিচ্ছি, তোমরা লেখো ডান দিকবর্তী লিমিটটা লেখো। বলবো যদি x চলকের মান, যদি x চলকের মান একটি ধ্রুবক a অপেক্ষা বড় হয়ে তার মানে কি যে x টা তখন কি বড়, তার মানে কি তুর্য এইটার কথা বলতেছে, বড় হয়ে। ঠিক আছে, লিখছো বড় হয়ে ডান দিক হতে, তার মানে ও এখন কোন দিকে আছে? ডান দিকে। ডান দিক হতে ক্রমশ এর দিকে অগ্রসর হতে থাকে, যেন x এবং a এর মধ্যবর্তী পার্থক্য, সাবির লেখো। আমি আরেকটা চিন্তা করতেছি। চিন্তা পরে করো, আগে লেখা শেষ করো। x এবং a এর মধ্যবর্তী পার্থক্য, x এবং a এর মধ্যবর্তী পার্থক্য যে কোনো ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা হতে ক্ষুদ্রতর হয়, অগ্রসর হতে থাকে। ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা হতে ক্ষুদ্রতর হয়, তখন ওই a কে x এর ডান দিকবর্তী লিমিট বলবে, যাকে প্রকাশ করা হবে লিমিট। কথাটা লিখো না, হ্যাঁ এইভাবে লিখবা, কারণ আমরা তো চলরাশি নিয়ে কথা বলতেছি। যাকে প্রকাশ করা হবে x টেন্ডস টু a প্লাস অথবা x টেন্ডস টু a প্লাস 0। ঠিক আছে স্যার, তাহলে বাম দিকবর্তী ঠিক উল্টা করে হবে। লেখাটা কি হবে একটু এটা দেখে দেখে বলেন তো। যদি x চলকের মান একটি ধ্রুবক a অপেক্ষা ক্ষুদ্র হয়ে, হ্যাঁ বাম দিক হতে ক্রমশ a এর দিকে অগ্রসর হতে থাকে। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। প্রকাশ করবেন কিভাবে? x টেন্ডস টু a মাইনাস অর a মাইনাস। ঠিক আছে, ওকে, তো এটা লিখে ফেলবেন, আর সুন্দর করে লেখা যার কাছে আছে সে আমাকে বাসায় গিয়ে ছবিগুলো পাঠিয়ে দিবেন, কারণ আমি দুইটা ব্যাচকে লিখতে দেইনি, সময় দেইনি। ওকে, তো স্যার আমরা আজকে লিমিট সুন্দর করে একটু কালারিং করে নোটটা দিবা আর কি আমাকে তাড়াতাড়ি করে। তো স্যার একটু খেয়াল করেন যেটা বলতেছিলাম, হ্যাঁ আমাদের তাহলে লিমিট, চলরাশি লিমিট ক্লিয়ার এসান আদনান? চলরাশি লিমিট কয় প্রকার? ব্যাস দুই প্রকার। কি কি? ডান দিকবর্তী, মানে x এর মানটা a থেকে বড় থাকবে, তো a থেকে বড় থাকলে ক্রমশ সে ডান দিক থেকে অগ্রসর হবে 2 এর দিকে। তাহলে ডান দিক থেকে শুরু করছে বিধায় সে ডান দিকবর্তী, আর এটা বাম দিক থেকে শুরু করতেছে বিধায় বাম দিকবর্তী। আর এটা সর্বদা আমার কি থাকবে? একটু কম থাকবে।
তাই আমরা মাইনাস করতেছি, রাইট? সামথিং কতটুকু প্রায় জিরোর কাছাকাছি সামথিং মাইনাস করতেছি, আর এটা সর্বদা বড় থাকবে কতটুকু প্রায় জিরোর কাছাকাছি, তাই কি করতেছি? তো এই জিনিসটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। কথা বুঝছো? এমসিকিউ তে যদি আসে নিচের কোনটি ডান দিক বর্তী নির্দেশ করতেছে, এটা না থেকে যদি এটা থাকে, ভাইয়া তো দেখাইলো না, এখন ভাইয়া এটা শিখেছে, এটা তো দেখায় নাই, তখন কিন্তু হ্যাঁ কোশ্চেন তো কমন পড়ে। স্বাভাবিক, ব্যাপারটা এমন হবেই, কারণ তোমাদেরকে আমি না বললে তো না জানার কথাও না, বা তোমাদের কয়জন আছে বই খাইটা বের করবা, হ্যাঁ? আচ্ছা, এবার আসো স্যার, বই পুস্তকের সংজ্ঞা বললে আমরা যেটা আসলে মেইনলি দেই সেটা হচ্ছে ফাংশনাল লিমিট। ভাই একটা एग्जांपल বুঝাইলে দেখবা পুরো বুঝে যাচ্ছে। মুছতেছি আমি, আমাকে ফাংশনাল লিমিট মানে ফাংশনের উপর অ্যাপ্লাই করব। এই এটা একটা ফাংশন, মনে করো আমি নিলাম x² - 4 / x - 2, এটা একটা কি ফাংশন। তোমরা একটা एग्जांपल শুনো ভাই, আমি এটাকে সমাধান করলে বেসিক্যালি এটা এই পর্যন্ত আসে, রাইট? এখানে চলরাশিকে আমি চাইলে বিভিন্ন মান এখানে ইনপুট দিতে পারবো, রাইট কি না? ওকে, এটা স্বাধীন চলক, এটা অধীন চলক, এটা f(x) কে আমরা y বলে থাকি, সবাই জানে। তো স্যার আমি এই x নিলাম, এই f(x) নিলাম, আমরা একটা বিষয় একটু খেয়াল করো। ভাই যদি x এর মান 1.9 নি, তাহলে আমার এখানে ফাংশন অফ x এর মান কি আসে? 3.9, রাইট অর রং? ফাইন, আমি যদি এটাকে 1.99 নেই, এটা কি হয়? 3.99 ভাই আমি যদি এটাকে 1.999 নেই, এটা কি হয়? 3.999 একটু বলো তো, ও কার দিকে যাচ্ছে? চিন্তা করো তো, কোন পূর্ণ সংখ্যার দিকে যাচ্ছে? ও টেন্ডস টু 2, তার মানে এই চলরাশির লিমিটটা হচ্ছে অ্যাকচুয়ালি কে? 2, সে 2 পর্যন্তই যাবে। লিমিট মানে তো সীমা, এর বেশি কিন্তু সে যাবে না। আবার ও যখন 2 এর দিকে যাচ্ছিল, এই চলরাশিটা যে ফাংশনে বিলং করতেছে, মানে যে ফাংশনে সে আছে, সেই ফাংশনটা কার দিকে যাচ্ছে? তার মানে এই ফাংশনের লিমিট কে? 4। তার মানে কথাটা কেমন আসছে? আচ্ছা, এটা তো আমি বাম দিক থেকে দেখাচ্ছি, এবার ডান দিক থেকে আসি। ডান দিকের কথা যদি বলি, তাহলে ডান দিকের x f(x), x আমি কত থেকে নিব? 2.1 নিলে তাকে কি আসে? 4.1, রাইট কি না? 2.01 নিলে 2.001 নিলে, 4.001 তার মানে ওর টার্গেট কার দিকে যাওয়া হচ্ছে? 4 এর দিকে আসছে। আর ও কার দিকে যাচ্ছে? 2 এর দিকে। এই থেকে তোমাদের বুঝায় আনতে হবে না। তার মানে একটা ডান দিক থেকে আমি কমায় আসতেছি, বড় ছিল, আর এটা হচ্ছে বাম দিক থেকে বাড়ায় আসতেছি, কারণ ছোট ছিল। তাহলে স্যার যেটাই করি, এইভাবে করলো তার টার্গেট কত? 4। এভাবে করলো আর টার্গেট কত? 4। এটারও টার্গেট কত? 2। এটার টার্গেট কত? 2। তার মানে সংজ্ঞাটা একটু আমার ভাষায় আগে বুঝাই, যে যদি কোনো একটা চলরাশি x কোন একটা নির্দিষ্ট ধ্রুবক থেকে ছোট বা বড় হয়ে ক্রমশ ওই ধ্রুবকের দিকে অগ্রসর হইতে থাকে, তখন ওই চলরাশি যে ফাংশনে অবস্থান করতেছে, সেই ফাংশন একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হইতে থাকে। যেই মানের দিকে অগ্রসর হইতে থাকে, সেই মানটাই হচ্ছে ওই ফাংশনের লিমিট। স্যার এখানে কি ধ্রুব রাশি 2? এখানে চলরাশির ধ্রুবকটা হচ্ছে 2, আর ফাংশনের কে? তাহলে স্যার কনসেপ্টটা কি বুঝা গেছে? তাইলে যদি কনসেপ্টটা বুঝেন, এটাকে লেখা হয় কিভাবে? লেখা হয় হচ্ছে, মানে প্রকাশ করি হচ্ছে আমরা লিমিট। কার উপর লিমিট? ফাংশনের লিমিটটা দেওয়া হয় চলরাশির উপরে। যখন আমরা একটা লিমিট দেই x টেন্ডস টু 2, এই লিমিটের আন্ডারে কার উপর কথা বলতেছি? লিমিটটা ফাংশন অফ x এর, তখন তার মান কত পাবো? মানে ও এই ফাংশনের উপর আমরা যখন একটা লিমিট অ্যাপ্লাই করি চলরাশির সাপেক্ষে, তখন এই ফাংশনটা কার দিকে যাচ্ছে? 4 এর দিকে। ও এই নিগাই তাইলে এবার দেখেন আপনাদের শীটে যত ম্যাথ দেওয়া আছে, সব ফাংশনের ম্যাথ দেওয়া আছে। তাহলে এখন এই লাইনটা মানে কি বুঝতেছেন? জি স্যার। ফাংশনটা কি ছিল ভাই? ফাংশনটা ছিল স্যার লিমিট x টেন্ডস টু 2 f(x) না লিখে আমরা চাইলে এখন x² - 4 x - 2 বলতে পারি। এখন কিন্তু আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে স্যার এই লিমিটটার মান হচ্ছে 4।
মানে এ 4 এর দিকে অগ্রসর হচ্ছে। কার দিকে অগ্রসর হচ্ছে? তাহলে আপনারা যে অঙ্কগুলো করবেন এই অঙ্কগুলো থেকে বের করে আনবেন যে আমার এই অঙ্কটা এই ফাংশনটা আসলে কোন মানের দিকে অগ্রসর হচ্ছে, কম থেকে বেশি থেকে আসা। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, তাহলে তো আমরা x এর যে কোনো মান দিতে পারবো নাকি? x এর যে x এর মানটা তুমি তোমাকে লেখাইতে থাকবে, অঙ্কে লেখা আছে। অঙ্কে যদি লেখা না থাকে, লেখা না থাকলে তো তুমি কাউকে সংখ্যা বলার জন্য যে কোনো কিছু দিয়ে বুঝাইতে পারবে। কিন্তু তোমাকে অঙ্কে আমি দিয়ে দিছি মানে x এর মানটা অগ্রসর হইতে থাকবে ওই মানের দিকে। তাহলে এই ফাংশনটা কার দিকে অগ্রসর হবে প্রশ্নে আমি চাচ্ছি এটা। তো স্যার ফাংশন কাকে বলে বুঝছেন? কিন্তু বইয়ের ভাষায় লেখা দেব না? জি ভাই। লেখা আপনার মাঝে সুবিধাও দেওয়া উচিত। ছুটি টাইম হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে। আপনার মাঝে বইয়ের ভাষায় সংখ্যা দিবেন আপনার আছে সুবিধা স্যার। যখন এটা তখন স্যার কিন্তু স্যার আমরা এইখানে কেন তুই কারণ x এর মান তখন কাছাকাছি, মানে তুমি যে মানগুলো বসাচ্ছ x কত বসাচ্ছ, এই যে মান বসাচ্ছ এইটাই তো বসাচ্ছ 2 এর কাছাকাছি, 2 এর কাছাকাছি মানে 2 আচ্ছা লিমিটের যে মানটা হয় সেটা হলো ওই লিমিটের জন্য ফাংশনের মান। ইয়েস এক্স্যাক্টলি, ওই চলরাশির লিমিটের জন্য ফাংশনের মান। স্যার ফাংশনের লিমিটের সংজ্ঞাটা লেখেন সুন্দর করে, আমি বলি। হ্যাঁ, x চলক a অপেক্ষা ইনভার্টেড কমা দিয়ে রেখে a অপেক্ষা বৃহত্তর বা ক্ষুদ্রতর মানগুলি গ্রহণ করে, এই যে দেখো বৃহত্তর অথবা ক্ষুদ্রতর মানগুলো গ্রহণ করতেছে, গ্রহণ করে ক্রমশ কি করতেছে ফাহিম, সে এইটার দিকে অগ্রসর হচ্ছে। এটা যদি a হয় তাহলে a এর দিকে অগ্রসর হচ্ছে, তাহলে ক্রমশ এর দিকে অগ্রসর হলে না আচ্ছা অগ্রসর না লিখে বই ভাষা লাগবে, এর নিকটবর্তী হয়। অগ্রসর কথাটা কি? ক্রমশ এর নিকটবর্তী হওয়ায় যদি f of x ফাংশনের মান একটি ধ্রুবক, এখানে সেই ধ্রুবকটা কি? একটি ধ্রুবক, আমরা এখানে নাম দেব l এর নিকটবর্তী হয়, যাই বলো l বা m যাই বলো, বইয়ে অনুযায়ী বললাম, l এর নিকটবর্তী হয়, তখন ওই l কে f of x ফাংশনের লিমিট বলা হয়। তখন ওই l কে f of x ফাংশনের লিমিট বলা হয়, যাকে প্রকাশ করা হয় সুন্দর করে লিখে ফেলবা, লিমিট x কে আমরা ক্রমান্বয়ে a নিকটবর্তী করতেছি f of x, তাহলে পুরোটা চলে যাচ্ছে l এর কাছে। লিমিট x tends to a, f of x is equal to l। কনসেপ্ট ক্লিয়ার? আগামী ক্লাসে ভাই আপনাদেরকে পড়াবো এই ফাংশনের লিমিট আবার 4 ধরনের হয়, একবর্তী, ডান দিকবর্তী, বাম দিকবর্তী আর অসীম। ঠিক আছে, শেষ হয় না স্যার এইটাই সুবিধা। অঙ্ক করব। তো স্যার এই যে আমরা কোশ্চেনটা নিয়ে মানে এই বেসিকটুকু নিলাম, এই বেসিকটুকুর মাধ্যমে আমরা যে একটা অঙ্ক দেখব, অঙ্কে লেখা থাকবে লিমিট x টেন্ডস টু সামথিং। এখন কি দেখে বুঝবো না যে x ওর নিকটবর্তী হচ্ছে, দিয়ে একটা ফাংশন দিবে, তার মানে নিকটবর্তী হইলে এই ফাংশনটাকে সমাধান করলে একটা মান আসবে। তো স্যার অঙ্ক সমাধানের মনে করেন আপনাদেরকে আমি মনে করেন কি আপনাদের কাজ হচ্ছে আজকে বাসায় গিয়ে 1 নাম্বার অঙ্কটা করা আমার শীটে, শুধু একের এক না, একের সব কয়টা একটু এক নজর চোখ বুলান, দেখেন প্রত্যেকটা অঙ্ক হচ্ছে বীজগাণিতিক রাশি দেওয়া, রাইট অর রং? বীজগাণিতিক রাশি দেওয়া। এই বীজগাণিতিক রাশির যে অঙ্ক কয়টা এখানে আছে, প্রত্যেকটা লিমিটের অঙ্ক কেমনে সলভ করবে আমি একটা কথা বলি,
তাতেই হয়ে যাবে। সেটা হচ্ছে যে কোনো বীজগাণিতিক রাশির অঙ্কের লিমিট সমাধান করার প্রসেসটা হচ্ছে তাকে উৎপাদকে বিশ্লেষণ করে কাটাকাটি করে কিছু একটা করতে হয়। মূল কথা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে সলভ করতে হয়। এখন স্যার কেন আপনি তো যা বলছেন যে x টেন্ডস টু সামথিং মানে x এর মানটা তার কাছাকাছি, মানে আমি x ইনপুট দিলে তো আমার হয়ে যাওয়ার কথা, রাইট? চলো দেখি হয় কি। ঠিক আছে, একটা অঙ্ক মনে করো আমার মত করে আমি নেই x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 3। হেডিংটা কি? একটা অঙ্ক দেখাচ্ছে আর কি, হেডিং দেওয়ার দরকার নেই, বীজগাণিতিক রাশির লিমিট সলভ করতেছি আমরা। এক নাম্বার অঙ্কের কনসেপ্টটা কি সেটা আমরা দেখতেছি। এখন তুমি তো আমরা যদি মনে করি যে আমরা মনে করি এটা তো সত্য যে x এর মান 2 এর কাছাকাছি, তাহলে আমি যদি x এর মানটা বসাই 2 এর কাছাকাছি মানে আমরা 2ই বসাবো। যদি 2ই বসাই কারণ ওর লিমিট তো 2, 2 বসালে 2 - 2 কি হয়? 0। মানে এই ফাংশনের লিমিট কি 0? এই ফাংশনের লিমিট কি 4। তাহলে কেমনে বের করব? এখন এই বীজগাণিতিক ফাংশনের লিমিট আমরা একটু আগে ম্যানুয়ালি চেক করে আসছি যে এটার লিমিট হচ্ছে 4। দুনিয়ার যেই তোমারে বলুক তুমি কি বিশ্বাস করবে এটা 0? মানবা? না ভাই, বিশ্বাস করি না। তাইলে তোমরা যেহেতু বিশ্বাস করো না এটা 0 বা ইনফিনিটি অসংখ্যায়িত, মানে এটা অনির্ণেয় বলতেছে, এটা কি আসলে অনির্ণেয়? আমরা ম্যানুয়ালি দেখছি না এটা নির্ণয় করা যায়। কেমনে করব? অঙ্কতে স্যার পরীক্ষা হলে ম্যানুয়ালি দিয়ে এসে অবশ্যই আমার মতো টিচার হলে 100% মার্কস, কারণ সেই ছেলেই ম্যানুয়ালি জানে যার বেসিক আছে। আর যার বেসিক নাই সে কি ম্যানুয়ালি পারবে? এই অঙ্ক আমি তোমাদেরকে এই বেসিক না দিয়েও করাইতে পারতাম। মনে করো আজকে কিছুক্ষণ আগে যে বেসিক কোর্সটা নাই, যদি নাই এরকম যদি হয় এই অঙ্কটাকে সলভ করাচ্ছি, শিখাচ্ছি যে কি করবা, উৎপাদক বিশ্লেষণ করবা, তাহলে অঙ্ক সলভ হয়ে যাবে। কিন্তু তুমি যখন এটা 0 হইলে কেন এটা আমার অনির্ণেয়, এটা কেন আমি রিসিভ করব না, এটার কারণটা কি তুমি তখন জানতা? কিন্তু এখন আমি যখন বলবো যে এটা 0 হইলে এটাকে আমরা রিসিভ করব না, এখন কিন্তু তোমরা জানো কেন রিসিভ করব না, কারণ বাস্তবে আসলে ওর লিমিট 0 না বা অসংজ্ঞায়িত না, ওর লিমিট বের করা যায়। তো স্যার অঙ্ক কিভাবে করব একটু দেখেন। আমরা ওর মানটা বসাবো না, আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। করলে কি আসে? আমাদের টার্গেট হবে কোনো না কোনো ভাবে যেন নিচে কি না আসে, 0 না আসে। বীজগাণিতিক অঙ্ক হোক আর যে অঙ্ক হোক, যেভাবেই হোক নিচে যেন কখনো 0 না আসে। উপরে আসলে নো প্রবলেম, উপরে 0 আসতে পারে সেটা নির্ণয়যোগ্য, কিন্তু নিচে 0 আসলে সেটা অসংখ্যায়িত, তাই না? 0 বানাইতে পারো। অসংখ্যায়িত, তাই না? 0 সেটার ব্যাপার আলাদা, সেটা নিয়ে ওই যে অসীম লিমিট আলোচনা করবো না, তখন সেখানে আলোচনা করবো। তোমাদেরকে আমি যেটা শেখাচ্ছি সেটার আন্ডারে ম্যাথ করাচ্ছি, পুরোটা A to Z বলছিল। এখন তোমাদের কাছে লিমিটে যেটুকু শিখেছি এটুকু কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে না, পানির মতো পরিষ্কার কিনা, কনসেপ্ট ক্লিয়ার না? এরকম প্রত্যেকটা পার্ট ভাগ ক্লিয়ার করবো। আর তোমাদের কাজ তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমি যা শিখাবো তা শিখবা আর ধৈর্য ধরে পড়ালেখা করবো, বাকিটা আমি বুঝবো। তাহলে এখন স্যার এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আর 0 আসার কোনো চান্স নাই, বা নিচে 0 হওয়ার সুযোগ আছে আর কাজ শেষ। এখন আমরা এই মানটা বসায় দিই। দেখো আমি যখন মান বসাই তখন কিন্তু আর লিমিট লেখা যাবে না, কারণ লিমিটের মানই বসাইছে, আবার লিমিট লিখবা। তাহলে 2 + 2 কি আসে? 4। আমরা ম্যানুয়ালি চেক করছিলাম, কিন্তু x যখন 2 এর দিকে অগ্রসর হচ্ছিল তখন লিমিট মানে এই ফাংশনটার মানটা কোন দিকে অগ্রসর হচ্ছিল? 4 এর দিকে। আসছে 4? সলভ হয়েছে? তার মানে সঠিক কিনা? এছাড়া কি আর কোনো পদ্ধতি আছে? তাহলে স্যার আপনাদেরকে যে 1 নাম্বার অঙ্কটা দিয়েছি, এই 1 নাম্বারের প্রত্যেকটা অঙ্ক আগামী ক্লাসে হচ্ছে। এছাড়া কি আর কোনো অঙ্ক হয়েছে কি হয় নাই তার অ্যানসার পিছনে আছে। এছাড়া কি আর কোনো পদ্ধতি আছে? হ্যাঁ হ্যাঁ, এছাড়া কি আর কোনো পদ্ধতি আছে সলভ করার? কেন স্যার আপনি আর কি করবেন? আমি জানতে চাইলাম আছে বীজগণিতে আর কোনো কিছুই তো নাই, উৎপাদক করবেন। এই আর কিছু করা যায় না, বীজগণিতে আর কিছু করা যায় না। ক্লাস অফ স্যার ভিডিও অফ। ভিডিও অফ করে। ভিডিও তো স্যার